Recording in progress. Sure. So আমরা পড়ছিলাম atomic structure, but এই atomic structure এর আচ্ছা আপনাদের পেপার রিটার্ন করেছে, হ্যাঁ, এই যে WS4, জি WS4 আপনারা করে দিয়েছেন। এখানে অ্যান্সার গুলো একটু বলে দেই। এই যে এখান থেকে WS4 যেটা হোমওয়ার্ক ছিল, একটু দেখবেন, দেখেন তো স্যার এখান থেকে নাম্বার 1, জি নাম্বার 3 তে প্রবলেম, জি নাম্বার 3 তে প্রবলেম করেছি কি নাম্বার 1 2 3 4 এই চারটা আগে বলো একটু। 1 2 3 4 এই চারটা আগে একটু বলো। এই যে অমিয় কথা বলো না। নাম্বার 4, আচ্ছা নাম্বার 3 তে তুমি যে বলছো স্যার নাম্বার 3 তে প্রবলেম, নাম্বার 3 তে সিলভার নাইট্রেটের ম্যাচ গিভেন, তো সিলভার নাইট্রেটের মূল নাম্বার বের হবে। সিলভারের মূল নাম্বার বের করেছেন, সিলভার রেসিডিউ, সিলভার নাইট্রেট আর সিলভারের মূল রেশিও কত? 1:1। এরপর নাইট্রোজেন ডাইঅক্সাইড এর মূল নাম্বারও বের করেছেন, এর সাথে সিলভার নাইট্রেটের রেশিও কত? তাহলে 1:1 যদি হয়, এই যে সিলভার নাইট্রেট, এই যে সিলভারের ম্যাচ কত? 0.720, আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের ম্যাচ কত? 0.307। সাবট্রাক্ট করলে কার ম্যাচ পাবেন? কেন সাবট্রাক্ট করবেন? আপনি কোয়েশ্চেন বুঝেন, আপনি রিঅ্যাক্টেড, হ্যাঁ তো রিঅ্যাকশনে নিয়েছেন কোনটা? ওকে রিঅ্যাক্টেড। প্রোডাক্ট কি কি? রিঅ্যাকশন কি হচ্ছে এটাও না, মানে সিলভার নাইট্রেট ওয়াজ হিটেড ইন অ্যান ওপেন টিউব, হলো
কি প্রডিউস হবে? আপনি আমাকে একটু বলেন তো এই রিঅ্যাকশনটা পড়ে এখান থেকে রিঅ্যাক্টেন্ট কোনটা, প্রোডাক্ট কি কি এটা বলে দেন। তাহলে রিঅ্যাক্টেন্ট আর প্রোডাক্টের টোটাল ম্যাস তো সেম হবে। সিলভার নাইট্রেটের ম্যাস জানেন, প্রোডাক্টের টোটাল ম্যাসও জানেন কত? না 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 না, প্রোডাক্টের টোটাল ম্যাস। জি, এর মধ্যে সিলভার রেসিডিউ আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের ম্যাস টোটাল করবেন, আর এটাকে প্রোডাক্টের টোটাল ম্যাস থেকে সাবট্রাক্ট করবেন, তো অক্সিজেনের ম্যাস পেয়ে যাবেন, তো অক্সিজেনের মোল নাম্বার চলে আসবে, এবার রেশিও করবেন। দ্যাটস ইট। এখন করেন। এই যে শেহজাদ, আপনি এই সাইডে আসেন, অনেক গল্প হচ্ছে, হ্যাঁ। সো নাম্বার 3, ফায়াজ জামান ওয়াসি নাম্বার 3 বলেছি, কি কি করবেন দেখেন একটু বলে দেই। স্টিল যাদের হয়নি তাদের জন্য আছে, ফাইন, নাম্বার 3 বলে দিচ্ছি। স্যার কোয়েশ্চেন পড়ে কোয়েশ্চেন বুঝতে হবে, এটাই হচ্ছে ডিফিকাল্ট, হ্যাঁ, এটাই চ্যালেঞ্জ। আপনাকে কোন জায়গায় বলেছি ইট ইজ রিঅ্যাক্টিং উইথ অক্সিজেন, আর অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট যদি করে এই সেন্টেন্সটা কেন লিখবে, দ্য রেস্ট অফ দ্য ম্যাস লস ওয়াজ ডিউ টু অক্সিজেন, জি, রিজে চলে যাচ্ছে। তার মানে এই যে এখান থেকে আপনি ফার্স্টে এখান থেকে সিলভার নাইট্রেটের মোল নাম্বার পাবেন, এখান থেকে পাবেন নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোল নাম্বার, আর এই ম্যাস এই দুটোকে করবেন টোটাল, আর তারপর এই ম্যাস থেকে করবেন সাবট্রাক্ট, করলে আপনি ম্যাস পাবেন আর সিলভার, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সিজেন, এদের এখন রেশিও করলাম, কি বলেছি বুঝছেন? জি, 4 এ প্রবলেম বলেছেন, 4 এর কোনটা? 4-2 বলছি। এখন 4 চলেন, 4 এক্সপ্লেইন করার আগে আমি রিঅ্যাকশনটাকে একটু ব্রেক ডাউন করে, ঠিক আছে? এই কোয়েশ্চেন গুলো করতে যে অ্যান্সার দিতে হবে, ওকে। এবার এখান থেকে দেখেন স্যার নাম্বার 4, 4 এর 2, আচ্ছা 4 এর 2 তে যাওয়ার আগে আমি একটা পয়েন্ট বলি, হ্যাঁ। আমরা এর সাথে কিছু এক্সট্রা জিনিস শিখবো, এই এক্সট্রা জিনিসগুলো এগুলো ইউনিট 1 এর চেয়ে ইউনিট 2 তে বেশি লাগে। আবারও বলে দিচ্ছি, জি, এই যে এখান থেকে আমি আগে এটা ফরগেট অ্যাবাউট দিস থিংস, হ্যাঁ, এগুলো সব সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl যদি রিঅ্যাক্ট করে, এখন HCl এটা একটা অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করলে কি ফর্ম হবে? সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার, সালফিউরিক অ্যাসিড is also an acid, এটা রিঅ্যাক্ট করবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, ফর্ম হবে সোডিয়াম সালফেট, আর সাথে ফর্ম হবে 2H2O। এখন এখান থেকে দেখেন HCl কয়টা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করতে পারে? 1। সালফিউরিক অ্যাসিড কয়টা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে? 2। এটা বুঝছেন? আমার কিন্তু আজকে এই যে এই কোয়েশ্চেন ছিল ফসফরিক অ্যাসিড নিয়ে, ফসফরিক অ্যাসিড আমি চাই এটা আপনি বুঝেন, আমি এগুলো বলে দিই, এগুলো তো এখানে নেই। এখন স্যার অ্যাসিডের ক্লাসিফিকেশন দুইটা ওয়েতে হয়, অ্যাসিডের ডেফিনেশন বলেন, আপনার নাম সাফিয়া, ইয়েস, অ্যাসিডের ডেফিনেশন বলেন, হোয়াট ইজ অ্যান অ্যাসিড? ভেরি গুড, ও বলেছে অ্যাসিড প্রডিউসেস H প্লাস আয়ন, এটাকে আমরা বলি প্রোটন, তাই না?
Because hydrogen has only one proton, one electron. আর তো কিছু নেই। হাইড্রোজেন যদি ইলেকট্রন লুজ করে ফেলে, it becomes H plus ion. H plus ion has only one proton. আর কিছুই নেই। তাহলে H plus কে বলি প্রোটন। অ্যাসিড according to the number of proton, অ্যাসিড অনেক টাইপের হয়। এটা প্রোটন বের হয়, এটাকে বলি আমরা মনোপ্রোটিক অ্যাসিড। কি অ্যাসিড? মনোপ্রোটিক অ্যাসিড। এই যে লিখে দিচ্ছি, স্পেলিং দেখেন। সালফিউরিক অ্যাসিড থেকে কয়টা প্রোটন বের হয়? দুইটা। এটাকে ডাইপ্রোটিক অ্যাসিড বলবেন। এটুকু বুঝছেন? এখন মনোপ্রোটিক অ্যাসিড আর ডাইপ্রোটিক অ্যাসিড হলে কি হয়? HCl এখানে কয়টা ছিল? এই যে HCl, হাউ মেনি H? 1। তার মানে HCl কি টাইপ অ্যাসিড? মনোপ্রোটিক অ্যাসিড। দ্যাটস ওয়াই এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা দিয়ে। বুঝেন? সালফিউরিক অ্যাসিড দুইটা হাইড্রোজেন, এটা ডাইপ্রোটিক অ্যাসিড। দ্যাটস ওয়াই এর সাথে কয়টা সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট করে? দুইটা। বুঝাতে পেরেছি? এই জন্য HCl কে কি অ্যাসিড নাম দিয়েছি? মনোপ্রোটিক অ্যাসিড। ওটাকে এই জন্য মনোবেসিক অ্যাসিডও বলে। কি মনো বেসিক অ্যাসিড, বিকজ এটা একটা বেজের সাথে রিঅ্যাক্ট করে। তাহলে সালফিউরিক অ্যাসিডকে কি বলবেন? ডাইবেসিক অ্যাসিড, বিকজ এটা দুটো বেজের সাথে রিঅ্যাক্ট করে। এখন আপনাকে আমি একটা আননোন অ্যাসিড দিয়েছি। কি? আননোন একটা অ্যাসিড, আপনাকে বলিনি এটা কি। ইউ ডোন্ট নো দ্য নেম অফ দিস অ্যাসিড। এটা এই অ্যাসিডের নাম দিলাম স্যার এটা এক্স। আমাকে একটু আইডেন্টিফাই করে দিবেন এই এক্স যে অ্যাসিড, এটা কি টাইপ অ্যাসিড? মানে মনোপ্রোটিক, ডাইপ্রোটিক, ট্রাইপ্রোটিক অ্যাসিড নাকি? আমি তো জানি না এক্স এখনো। হ্যাঁ, আমি তো বলছি আননোন একটা অ্যাসিড। হ্যাঁ, আপনাকে এটাই আইডেন্টিফাই করতে বললাম। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই whether X is a monoBasic acid, dibasic acid or tribasic acid. Monoprotic, monobasic, what's the difference? কি ডিফারেন্ট? একই তো। আপনি হাইড্রোজেনের উপর বেস করে বললে বলবেন মনোপ্রোটিক, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের উপর যদি ডিপেন্ড করে বলেন তাহলে মনোবেসিক। একই হাইড্রোক্লোরিক। সালফিউরিক অ্যাসিড ডাইপ্রোটিক অ্যাসিড আর ডাইবেসিক অ্যাসিড, এটুকু বুঝছেন? এখন আপনাকে আমি বলেছি স্যার ইউ হ্যাভ টু আইডেন্টিফাই, আপনাকে একটা অ্যাসিড দিয়েছি, দিস অ্যাসিড ইজ এক্স। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই whether এক্স ইজ এ মনোপ্রোটিক অ্যাসিড or ডাইপ্রোটিক or ট্রাইপ্রোটিক। কিভাবে আইডেন্টিফাই করবেন বলছি একটু। হ্যাঁ, আমরা করলাম কি, এক্স এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন করালাম। যদি এক্স আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল রেশিও 1:1 হয়, মনোপ্রোটিক। যদি এক্স আর সোডিয়াম হাইড্রোক্সাইডের রেশিও 1:2 হয়, ডাইপ্রোটিক। আর যদি এক্স আর সোডিয়াম হাইড্রোক্সাইডের রেশিও 1:3 হয়, ট্রাইপ্রোটিক। ইজ ইট ক্লিয়ার? এটুকু বুঝছেন? ওকে। এখন এখান থেকে একটা পয়েন্ট বুঝেন। এগুলো সবই বুঝেছি, না প্রবলেম। কি এগুলো বুঝেছেন? এখন সালফিউরিক অ্যাসিডের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন হয়, সালফিউরিক অ্যাসিড কয়টা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করছে? দুইটা। স্যার দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা কি শিখেছি? কোনো কিছু একবারে হয়, একটা একটা করে হয়। আয়নাইজেশন শিখেছেন। অলওয়েজ মনে রাখবেন সবকিছু একটা একটা করে হবে, মনে থাকবে? তাহলে এই সালফিউরিক অ্যাসিড ফার্স্টে রিঅ্যাক্ট করে একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, রিঅ্যাক্ট করে ফর্ম করে Na। একটা সোডিয়াম একটা হাইড্রোজেন চলে যাবে। কয়টা? একটা হাইড্রোজেন যাবে OH এর সাথে। একটা হাইড্রোজেন আর OH রিঅ্যাক্ট করে কি ফর্ম করবে? H2O। কিভাবে দেখেন, আমি এখানেও মার্ক করে দিই একটু। একটা হাইড্রোজেন যাবে OH এর সাথে, তাহলে সালফিউরিক অ্যাসিডের লেফট ওভার থেকে যাবে কে? HSO4। HSO4 এর চার্জ কত? না, আপনি বলবেন, আপনি বলবেন। Yes, HSO4 এর চার্জ কত? Forget about sodium. There is no sodium. None. Forget about this one.
ভেরি গুড। সালফেটের চার্জ কত? আর সাথে একটা হাইড্রোজেন আছে, তাও মাইনাস। তাইলে 1 মাইনাস না তো, এভাবে তো হবে না। 1 না হলে 2 হবে, 2 না হলে 3 হবে, এভাবে না। হ্যাঁ, আপনি যদি না বুঝেন আমি একটু বলি। হ্যাঁ, SO4 আমি এখানে একটু লিখি, SO4 এর চার্জ কত? 2 মাইনাস। ওর সাথে একটা হাইড্রোজেন 1 প্লাস, আর একটা হাইড্রোজেন 1 প্লাস, এটা মিলেই তো সালফিউরিক অ্যাসিড, এটাই না? এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, সে এটা আর নেই, তাহলে কি H প্লাস SO4 2 মাইনাস, ওভারঅল কি 1 মাইনাস, জি HSO4 1 মাইনাস, এটুকু বুঝছেন? তাহলে এর সাথে কয়টা সোডিয়াম আসবে? একটা, এটা বুঝছেন? এবার এই NaHSO4 এটা আবার রিঅ্যাক্ট করবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। রিঅ্যাক্ট করলে কি হবে? এই যে এখান থেকে H আর OH কম্বাইন করবে, কম্বাইন করে কি ফর্ম করবে? H2O। তাহলে হাইড্রোজেন যে চলে গেল, হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম আসবে। তাহলে এখন সোডিয়াম কয়টা হয়ে যাবে? বুঝেন? আচ্ছা ফাইন, আমি এবার এখান থেকে মার্ক করে দেই। দেখেন এই যে HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড যখন রিঅ্যাক্ট করে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যায়, একটা সোডিয়াম আসে। এই যে NaCl, হাইড্রোজেনের জায়গায় তো সোডিয়াম আসছে। সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন রিঅ্যাক্ট করে, সালফিউরিক অ্যাসিডে কয়টা হাইড্রোজেন? 2। সোডিয়াম আসছে কয়টা? 2। দুটা সোডিয়াম কি এট এ টাইম আসবে না 1 বাই 1? তাহলে এর নাম সালফিউরিক অ্যাসিড। এর নাম একটু বলে দেন। সালফিউরিক অ্যাসিড 1:2। যদি আপনি সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের রেশিও 1:1 পান, তার মানে সালফিউরিক অ্যাসিড পুরাটা নিউট্রালাইজ এখনো হয়নি। সেটা কি ফর্ম করেছে? সোডিয়াম হাইড্রোজেন সালফেট। বুঝাতে পেরেছি? ওকে ফাইন, ইরেজ করব? এগুলো কপি দরকার নেই, জাস্ট বুঝেন। হ্যাঁ, এই যে এখান থেকে। তাহলে এখন একটু বলি, এই যে ফসফরিক অ্যাসিড H3PO4, এটা কি টাইপের অ্যাসিড? ট্রাইপ্রোটিক অ্যাসিড অর ট্রাইবেসিক অ্যাসিড। এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি রিঅ্যাকশন হয়, তাহলে রেশিও কত হবে? 1:3 হবে। এই বাট যদি আপনি দেখেন এই সোডিয়াম এই যে ফসফরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রেশিও 1:1 পেয়েছেন, তার মানে এখান থেকে আয়রন পেয়েছে, তাহলে 2। আচ্ছা দেখি PO4 এর নাম সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। ডাইহাইড্রোজেন, PO4 তো ফসফেট, হাইড্রোজেন দুইটা, এর নাম কি? সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। আচ্ছা, হোয়াট ইফ যদি ফসফরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের রেশিও 1:2 হতো? তাহলে কয়টা সোডিয়াম, কয়টা হাইড্রোজেন চলে যেত? অ্যাসিড দুইটা। তো দুটা অ্যাসিড, দুটা হাইড্রোজেন যদি চলে যায়, এখানে ফর্মুলা কি আসবে? NaHPO4। ভেরি গুড, তুমি বলছো, হ্যাঁ কনফিডেন্টলি এটা বলছো। PO4 এর চার্জ কত? তাহলে হাইড্রোজেনের চার্জ 1 প্লাস, সোডিয়ামের চার্জ 1 প্লাস, 0 তো হলো না। আমি আপনাকে বলবো, আপনার জন্য আমার সাজেশন, হ্যাঁ আপনাকে অনেক পড়তে হবে, এন্ড ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আর সবগুলো পড়ে পড়ে লিখে লিখে পড়তে হবে, একটা একটা করে। স্কিপ কোনো কিছু এখন করবেন না, জানুয়ারির পর থেকে স্কিপ করবেন। বাট এখন থেকে জানুয়ারি পর্যন্ত কি সব ডিটেইল লিখে লিখে, আরেক স্টুডেন্ট 4 লাইন লিখে, আপনাকে ওটা 6, 7, 8 লাইন লিখতে হবে, তাহলে মনে থাকবে। বুঝাতে পেরেছি? এই এখানে 1:2 রেশিও, মানে সোডিয়াম কয়টা? তো দুটো হলে আপনি NaH কেন বলছেন?
বলছেন? হাইড্রোজেন 3টা ছিল, তো 2টা সোডিয়াম আসলে হাইড্রোজেন চলে যাবে কয়টা? হাইড্রোজেন লেফট ওভার থাকবে কয়টা? একটা। তো সোডিয়াম আসবে কয়টা? 2টা। আর NaHPO4 যদি হয় তাহলে এখানে তো Na একটা, মানে সোডিয়াম আর হাইড্রোজেন মিলে তো 3টা থাকতে হবে। তাহলে রেশিও যদি 1:3 হয়, Na3PO4, এই যে এখানে তাই হয়। এন্ড হোপফুলি আমার আর বলার মতো কোয়েশ্চেন আর নেই, আমরা সবই বলেছি। আমি অ্যান্সার বলিনি, কিন্তু এটা কিভাবে সলভ হবে এটাও বলিনি। এখন আপনি যদি বুঝে থেকে থাকেন, দেখেন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডে কি পাবেন? মোল। এখানে কি পাবেন? ফসফরিক অ্যাসিডের মোল। আর এই মোল রেশিও কত? 1:1। তো 1:1 মানে ফসফরিক অ্যাসিড থেকে কয়টা হাইড্রোজেন চলে যাবে? একটা। হাইড্রোজেন থাকবে কয়টা? 2টা। আর 2টা হাইড্রোজেনের জায়গায় যাবে কি? সোডিয়াম। কয়টা? কয়টা সামিহা? 2টা সোডিয়াম। হ্যাঁ, 1:1। সোডিয়াম আসবে কয়টা? আপনি তো 2 বলছেন। হাইড্রোজেন চলে যাবে কয়টা? একটা হাইড্রোজেন চলে গেলে সোডিয়াম আসবে কয়টা? তাহলে 2টা বলছেন। ইজ ইট ক্লিয়ার? এখন এখান থেকে দেখেন, আমি আবারও একটু বলি, এর কনসেন্ট্রেশন, আচ্ছা মোল রেশিও কত? 1:3, এটাই না? কমপ্লিট নিউট্রালাইজেশন 1:3। তাহলে ফসফরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন 0.1, সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন 0.1। তার মানে স্যার এদের কনসেন্ট্রেশন সেম। তো আমরা জানি মোল নাম্বার ইকুয়ালস টু কি জানেন? কনসেন্ট্রেশন ইনটু ভলিউম। তার মানে এদের মোল রেশিও 1:3। এটা বেসিক্যালি কিসের রেশিও? মোল নাম্বার ইকুয়ালস টু কনসেন্ট্রেশন ইনটু ভলিউম। এদের কনসেন্ট্রেশন কি পেয়েছেন? সেম পেয়েছি। তার মানে যেটা মোলের রেশিও এটা তো ভলিউমের রেশিও। তাহলে এটা যদি 25 সিএম কিউব হয়, এটা নিউট্রালাইজ করতে এটা কত সিএম কিউব লাগবে? 75 সিএম কিউব লাগবে। এই জন্য শুরুতে যখন 25 সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, হাইড্রোজেন একটা যায়। আরো 25 যখন দিবেন, 2টা হাইড্রোজেন যাবে। আরো 25 যখন দিবেন, তখন 3টা। এই জন্য পরে 50 লাগছে। বুঝেছেন? আর এই কোয়েশ্চেনে এই যে প্রবলেম কি আছে? হাইড্রোজেনের চার্জ কত? আর সোডিয়ামের চার্জ কত? তাহলে একটা হাইড্রোজেন 1+ এর চলে গেল, সোডিয়াম 1+ এর একটা আসবে। তাহলে এই যে এখন আপনি আমাকে বলেন, এই যে 4 এ প্রবলেম বলেছেন, আর আছে প্রবলেম? নেই। আমি কিন্তু ফসফরিক অ্যাসিড নিয়ে পড়াইনি, পড়িয়েছি কোনটা? HCl আর সালফিউরিক অ্যাসিড। তাহলে নাম্বার 5 দেখেন একটু, নাম্বার 5, 6, 7, 8, 9, 5, 6, 7, 8, 9, 10। নাম্বার 10। আচ্ছা, নাম্বার 10 এ আপনাকে ফার্স্টে কি দিয়ে দিয়েছে? FeSO4.xH2, x এর ভ্যালু আমরা জানি না। ওকে, সো এটাকে হিট দিয়ে 4 গ্রাম সলিড আয়রন 3 অক্সাইড পেয়েছেন। দ্যাট মিন্স নাও ইউ নো দ্য মোল নাম্বার অফ আয়রন 3 অক্সাইড। জানি। এবার 1.6 গ্রাম, এটা কার ম্যাস? সালফার ডাইঅক্সাইড। এটা বুঝছেন? আর 2.0 গ্রাম কার ম্যাস? তাহলে ইনিশিয়াল ম্যাস কত ছিল? এই যে এর ম্যাসই বলি, আমরা তো জানি না এটা কত। হ্যাঁ, আমরা উই ডোন্ট নো দ্য ভ্যালু অফ এক্স। এক্স এর ভ্যালু যে 7, আমাদেরকে এটাই ফাইন্ড আউট করতে হবে, রাইট? এই যে এখানে কতগুলো ওয়াটার আছে। ওকে, ফাইন। এটা কিভাবে করব আমরা দেখি একটু। এর টোটাল ম্যাস কত বলেছে? 13.9। এটা বুঝছেন?
এর ম্যাস কত? 4.0 4 গ্রাম বলেছে। এটা কত? সালফার ডাইঅক্সাইড কত? সালফার ট্রাইঅক্সাইড কত? তাহলে ওয়াটারের ম্যাস কত? করেন মাইনাস, লেটার অ্যান্সার। 6.3। এটা বুঝছেন? তো ওয়াটারের ম্যাস জানেন, এদের মোল রেশিও করা যাবে না? মোল রেশিও করবেন, করলে ওয়াটার কতগুলো পাবো? ওয়াটার কতগুলো পেয়েছি? ওয়াটারের রেশিও কত পাবেন? হ্যাঁ, এই যে এদের মোল রেশিও করেন। আচ্ছা, আমি এটা একটু তাহলে, আমার এটা দরকার নেই তো, আমি রিঅ্যাক্টেন্টের মোল রেশিও করি না, তাহলেই হবে। এই যে এটা দরকার নেই, নেন। আমি শুধু রিঅ্যাক্টেন্টের মোল রেশিও, সরি প্রোডাক্টের মোল রেশিও, তাহলেও। আমি তো এর মোল নাম্বার বেরই করতে পারবো না, পারবো? এর মোল নাম্বার তো বের করতে পারবেন না, তাহলে এদের মোল নাম্বার Fe2O3 এর মোল নাম্বার কি হবে? দেখেন এখান থেকে ক্যালকুলেশন, 4.0 ডিভাইডেড বাই আরএনএ মোলার মাস কত? 55.8 multiplied by 2 plus 48 কত আছে? 159.6 আর 1.6 divided by 32.1 plus 32 1.6 divided by 64.1, এটুক ঠিক আছে? এবার SO3 2.0 divided by 80.1 আর 6.3 divided by 18 কত আসে একটু বলেন? (0.025) এটা কত? এটা কত? স্মলেস্টটা করলে কি হবে? 1.35 ডিভাইড বাই 0.025 14, তার মানে ওয়াটার 14 হবে। ওয়াটার 14 যদি হয়, এই যে এটা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। সো ওয়াটার এটা কত পেয়েছি? 14। এই যেখানে 14 হবে, অ্যান্সার ঠিক করে নেন। Is it clear? 0.35 divided by 0.025 14 আসছে। জি, এই যে একটু বলি, হ্যাঁ, এই যে এখানে এটাকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে এখানে 2 দিতে হবে। এই যে এটা 2 হবে, তাহলে তো এখন ব্যালেন্স ঠিক আছে। হ্যাঁ, কোথায়? এখানে তো 7, এই যে 7 সামনে 2 হবে তো, আয়রন 2টা তো। এই যে ফাইনাল ইকুয়েশন লেখার টাইমে করবেন। ইজ ইট ক্লিয়ার? সামনে 2 আসবে, এটা বুঝেছেন? এন্ড মোলস এর কি এগুলো পারবো? স্যার এর চেয়ে কমপ্লিকেটেড আর আসে না। ইজ ইট ক্লিয়ার? আর এগুলো যেগুলো করাচ্ছি স্যার, এগুলো পিয়ারসনের ওয়ার্কবুক থেকেই দিচ্ছি, ঠিক আছে? এটা এডেক্সেল এর ওয়ার্কবুক আছে, মোল ক্যালকুলেশনের, ওর নামই হচ্ছে মোলস ওয়ার্কবুক, ওখান থেকে এই প্রবলেম। ইজ ইট ক্লিয়ার? এগুলো হচ্ছে জাস্ট এই কনসেপ্ট গুলো থাকলে আপনার, আমি স্যার এই যে এখানে যতগুলোই দিয়েছি সবগুলো শুধু আপনার এএস এর জন্য না, এগুলো দেখবেন A2 তেও হেল্প করবে। এই যে একটু আগে যা পড়ালাম, এই যে 1:2 রেশিও, এগুলো এগুলো সব A2 এর পার্ট, বাট ক্যালকুলেশন তো এখানে শিখ, এগুলো তো মোলস এর ক্যালকুলেশন। ওকে ফাইন স্যার, তাহলে জি
এবার একটু অ্যাটমিক স্ট্রাকচারে যাই। অ্যাটমিক স্ট্রাকচার। আচ্ছা, এখন এখান থেকে বিফোর উই স্টার্ট আমি এখান থেকে কোয়েশ্চেন আস্ক করব। আপনি বলবেন ইকরা, দাঁড়ান। আপনার নাম তো ইকরা, আইকিউ, ইয়েস। আপনি আমাকে বলবেন এই যে পিরিয়ডিক টেবিল, what happens to the first ionization energy across the period? Across the period কি? First ionization across the period increase করবে, down the group decreases. Very good. তাহলে স্যার আমরা এখান থেকে আমি লাস্ট ক্লাসে যা বলেছি আবারও আজকে ওই সেম স্যার এই যে এটা ছিল। আচ্ছা, এখানে এইটুকুই থাক। আমরা আচ্ছা স্যার আপনাদের একটু দেখেন তো মনে করে হাইড্রোজেন যে কোন গ্রুপে নেই এটা নিয়ে আমি বলেছি রিজন। হ্যাঁ, ও বলিনি। আচ্ছা, বলার তো কথা। 1s1 যখন পড়াচ্ছিলাম, হ্যাঁ হাইড্রোজেন, হাইড্রোজেন কি S1? S1 দেখে সবাই ভাবে লিথিয়াম কত, S1। আচ্ছা একটু তাহলে বলে দিই পিরিয়ডিক টেবিল। হ্যাঁ, হাইড্রোজেন অ্যাকচুয়ালি কোথায় এটা নিয়ে সায়েন্টিস্টদের হচ্ছে দুটা ডিফারেন্ট গ্রুপ আছে। হ্যাঁ, যে কয়েকজন মনে করে যে হাইড্রোজেন এই জায়গায় থাকবে, আবার কিছু সায়েন্টিস্ট আছে ওরা মনে করে হাইড্রোজেন আরেক জায়গায় থাকবে। আচ্ছা দেখ কিভাবে হাইড্রোজেনের আমরা পজিশনটা আইডেন্টিফাই করব। হ্যাঁ, আপনাদের এই ডিটেইলটা লাগে না, আবারও বলছি, বাট একটু বলে দেই। হাইড্রোজেন এটা কি 1s1, লিথিয়াম কত, সরি লিথিয়াম 1s2 আর লাস্টে কি 2s1, সোডিয়াম 3s1, পটাশিয়াম এই তো, রুবিডিয়াম 5s1, 6s1, 7s1, এগুলো আমাদের আর দরকার। এটা দেখে অনেকের মনে হয়েছে যে হাইড্রোজেন তাহলে এস ব্লক এলিমেন্ট। কি ব্লক? এস ব্লক এলিমেন্ট। তাহলে হাইড্রোজেনকে ডেফিনেটলি এখানে দেয়া উচিত। কি এটা অনেকের কাছে মনে হয়েছে যে হাইড্রোজেন, এ হাইড্রোজেনের চার্জ কত 1+ না, একটু আগে দেখলেন হাইড্রোজেন 1+, সোডিয়ামও 1+, তার মানে হাইড্রোজেন আর সোডিয়াম একই রকম। এই যে HCl, এখানে হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস, NaCl, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। তাহলে সায়েন্টিস্টরা কি বলেছে? নাম্বার 1, ফার্স্ট থিং, হাইড্রোজেন পজিটিভ চার্জ ফর্ম করে লাইক গ্রুপ 1 এলিমেন্টস, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। ডেফিনেটলি হাইড্রোজেন কোন গ্রুপে বিলং করবে? 1, গ্রুপ 1। এরপর সেকেন্ড আরেকটা গ্রুপ বললো স্যার হাইড্রোজেন তো 1s1, হিলিয়ামও হচ্ছে এই যে লিথিয়াম, লিথিয়াম 2s1, সোডিয়াম 3s1, সো ডেফিনেটলি হাইড্রোজেন তো এখানেই থাকবে। কি লজিক কি বলছে কোথায় থাকবে? গ্রুপ 1 এ। এরপর আরেকটা গ্রুপ অফ সায়েন্টিস্ট বলছে স্যার গ্রুপ 1 এ লিথিয়াম মেটাল, সোডিয়াম মেটাল, পটাশিয়াম মেটাল, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম মেটাল, হাইড্রোজেন এর মধ্যে নন মেটাল, ওকে কেন দিবেন? ইজ ইট ক্লিয়ার? এরপর আরেকটা পয়েন্ট আছে, তাহলে হাইড্রোজেন নন মেটাল, নন মেটাল যদি হয় নন মেটালদের সাথে রাখা উচিত। নন মেটাল যদি হয় হিলিয়ামের আগে এখানে দিতে চায় হাইড্রোজেন। এন্ড ওটা বলছে স্যার ওখানে তো যারা এদের আউটার শেলে 7 ইলেক্ট্রন, হাইড্রোজেন তো এখানে যাবে না, এগুলো সব পি ব্লক এলিমেন্ট, হাইড্রোজেন এস ব্লক, কিভাবে ওখানে যাবে? এরপর তখন আরেকজন বলছে যে স্যার কম্পাউন্ড আছে সোডিয়াম হাইড্রাইড, নাম শুনেছেন? সোডিয়াম কি হাইড্রাইড, সোডিয়ামের চার্জ কত? +1, হাইড্রোজেনের চার্জ কত? সবই প্লাস, তাহলে মাইনাস কি হবে? হ্যাঁ, সোডিয়াম, আমি নাম কি বলেছি বলো তো একটু? হাইড্রাইড, আইডিই, হাইড্রাইড কখন হয়? যখন নেগেটিভ চার্জ হয়। ক্লোরিন কি হয়ে যায়? ক্লোরাইড কখন হয়? নেগেটিভ চার্জ হলে। তাহলে সোডিয়াম হাইড্রাইড, সোডিয়াম পজিটিভ, হাইড্রোজেন নেগেটিভ, দেখে কি নাম? সোডিয়াম হাইড্রাইড, এটা বুঝছেন? তাহলে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম পজিটিভ, ক্লোরিন নেগেটিভ। স্যার তার মানে তো এই হাইড্রোজেনের বিহেভিয়ার ক্লোরিনের মতো, মাইনাস চার্জ ফর্ম করছে, না করছে না? তাহলে তো সোডিয়াম হাইড্রোজেনকে তো গ্রুপ 7 এ রাখাই যায়। বুঝাতে পেরেছি? তো
পজিশন অফ হাইড্রোজেন নিয়ে অনেক লাইক হচ্ছে ডিবেট, যে কেউ বলে গ্রুপ 1 হবে, কেউ বলে গ্রুপ 7 হবে। এজন্য লাস্টে দে হ্যাভ ডিসাইডেড হাইড্রোজেনকে কোনো গ্রুপেই রাখার দরকার নেই, বাদ দাও। ইজ ইট ক্লিয়ার? এজন্য হাইড্রোজেনের কোনো গ্রুপ নাম্বার নেই, মাঝখানে আছে। বুঝাতে পেরেছি? হাইড্রোজেন পিরিয়ডিক টেবিলে সব অ্যাটমেরই তো কোনো না কোনো গ্রুপ আছে, হ্যাঁ, বাট হাইড্রোজেনে দের ইজ নো গ্রুপ। কেন? দিস ইজ দ্য রিজন। যে হাইড্রোজেনকে চাইলে গ্রুপ 1 এও রাখা যায়, হাইড্রোজেনকে গ্রুপ 7 এ রাখার জন্য অনেকগুলো রিজনস আছে, অনেক লজিক আছে। অ্যাকচুয়ালি হাইড্রোজেনকে কোথায় দিব? এজন্য আমরা কনফিউজ দেখে কোথায় লাস্টে এগ্রি করলাম? মাঝখানেই রাখ। ইজ ইট ক্লিয়ার? ওকে ফাইন। এখন এখান থেকে দেখেন হাইড্রোজেনের এই পয়েন্টটা এত কথা বলার রিজনই ছিল একটু পর হাইড্রোজেন নিয়ে পড়তে হবে, হ্যাঁ। এই যে, এটা স্যার পিরিয়ড 1, এটা পিরিয়ড 2, আর এটা পিরিয়ড 3। এই তো পিরিয়ড 3ও এখন কিছু বলবো না, পিরিয়ড 3 তেও পরে আসবো। এই যে পিরিয়ড 3, এখন শুধু কনসার্ন পিরিয়ড 2। আমরা বলেছি স্যার আয়নাইজেশন এনার্জি অ্যাক্রস দ্য পিরিয়ড কি হয়? ইনক্রিজ করে। তাহলে এক কাজ করি, লিথিয়াম থেকে নিয়ন এদের আয়নাইজেশনের একটা গ্রাফ প্লট করি আমরা। কি প্লট করব? গ্রাফ। এদের কোন আয়নাইজেশন এনার্জি নিয়ে আমরা বলবো? কোন? ফার্স্ট আয়নাইজেশন। তাহলে এই যে এখানে লিখেছি ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, এক্স এক্সিসে কি লিখবেন? অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার লিথিয়াম কত? 3, আর নিয়ন কত? 10। তাহলে এখান থেকে স্টার্ট করি 3 4 5 6 7 8 9 10। সো এটা কি নাম্বার? অ্যাটমিক নাম্বার। এখন একটু আগে আমরা কি জানলাম? আয়নাইজেশন এনার্জি ডাউন দ্য গ্রুপ কি হয়? ফার্স্ট আয়নাইজেশন ডিক্রিজেস, আর অ্যাক্রস দ্য পিরিয়ড ইনক্রিজেস। অ্যাক্রস দ্য পিরিয়ড যদি আয়নাইজেশন এনার্জি ইনক্রিজই করে, তাহলে সবচেয়ে কম কার? সবচেয়ে কম কার? লিথিয়াম। সবচেয়ে বেশি কার? নিয়ন। সো ইট ইজ এক্সপেক্টেড এটা এরকম ইনক্রিজ করবে, না করবে না? এটা এক্সপেক্টেড যে এরকম হতে পারে। কিভাবে? এই যে দেখেন, এখানে হবে লিথিয়াম, এটা বেরিলিয়াম, এটা বোরন, এটা কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। ইনক্রিজই তো করবে অ্যাক্রস দ্য পিরিয়ড, এটাই তো। এখন প্র্যাকটিক্যালি কি হয়? প্র্যাকটিক্যালি আমরা দেখলাম লিথিয়াম থেকে দেখি, লিথিয়াম, এই যে লিথিয়াম স্যার, লিথিয়াম 3 ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s1, বেরিলিয়াম 4 ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2। আর লিথিয়াম আর বেরিলিয়াম, লিথিয়ামের ইলেকট্রন বের হবে কি থেকে? 2s থেকে। বেরিলিয়ামের ইলেকট্রন বের হবে কি থেকে? 2s থেকে। তো লিথিয়াম আর বেরিলিয়াম এদের মধ্যে কার শিল্ডিং বেশি? শিল্ডিং সেম। তাহলে এখন ফোকাস কার উপর? নিউক্লিয়ার চার্জ। লিথিয়ামের চেয়ে বেরিলিয়ামের নিউক্লিয়ার চার্জ বেশি, তার মানে বেরিলিয়ামের ইলেকট্রনের টুয়ার্ডস নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি। ডেফিনেটলি বেরিলিয়ামের ইলেকট্রন বের করতে উই হ্যাভ টু পুট ইন মোর এনার্জি। তাহলে তাই যদি হয়, তাহলে লিথিয়াম থেকে বেরিলিয়াম যেরকম এক্সপেক্ট করেছিলাম এরকমই তো। এটুকু বুঝছেন? এই যে লিথিয়াম থেকে বেরিলিয়াম এক্সপেক্ট করবে, আমাদের এক্সপেক্টেড লাইন হচ্ছে রেড, আর আমরা দেখলাম আসলে ব্লু কালার, যে হ্যাঁ এই যে লিথিয়াম থেকে বেরিলিয়াম বেশি। এরপর বেরিলিয়ামের পরের এলিমেন্ট চলে আসছে বোরন, এলিমেন্ট নাম্বার 5। 5 যদি হয় এটা কি? 1s2 2s2 2p1। এবার ইট ইজ এক্সপেক্টেড যে বোরনের এনার্জি কি লাগবে? আরো বেশি লাগবে। বাট বোরনের ইলেকট্রন বের হচ্ছে কি থেকে স্যার? 2p থেকে, which is shielded by 1s and 2s। আর বেরিলিয়ামের ইলেকট্রন বের হয়েছিল কি থেকে? 2s থেকে। তাহলে বেরিলিয়ামের ইলেকট্রন বের হয় 2s থেকে, বোরনের ইলেকট্রন বের হয় 2p থেকে, which is slightly more shielded and slightly away from nucleus।
তাহলে বোরনের ইলেকট্রন বের করতে এনার্জি কি লাগার কথা? কম লাগবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে বোরনের টাইমে কি রাইজ করে না ড্রপ করে? এই ড্রপিংটা বুঝছেন? এই তো প্যাটার্ন ম্যাচ করলো। ইজ ইট ক্লিয়ার? এবার বোরনের পরের এলিমেন্ট আসছে কার্বন। কার্বন 6 ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2 2s2 2p2। কার্বনের ইলেকট্রন বের হবে 2p থেকে, which is shielded by 1s and 2s. That means boron and carbon they have same shielding. তাহলে এখন কি দেখতে হবে? নিউক্লিয়ার চার্জ। তাহলে বোরন হচ্ছে কার্বনের নিউক্লিয়ার চার্জ কি? বেশি। বেশি থাকলে কার্বনের টাইমে কি রাইজ করবে না? এই যে রাইজ করলো। ইজ ইট ক্লিয়ার? এখন কার্বনের পর আসবে নাইট্রোজেন। নাইট্রোজেন যদি হয় 7 ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p3। নাইট্রোজেনের ইলেকট্রন বের হবে কি 2p থেকে, which is shielded by 1s and 2s. তার মানে নাইট্রোজেন has the same shielding as boron and carbon, but নাইট্রোজেনের নিউক্লিয়ার চার্জ বেশি। তার মানে নাইট্রোজেনের ইলেকট্রন বের করতে এনার্জি লাগবে বেশি। তো নাইট্রোজেন কোথায় যাবে? উপরে যায়। এবার ঠিক নাইট্রোজেনের পর অক্সিজেন যখন আসে, অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p4 and 2p4 মানে এখানে ইলেকট্রন ইলেকট্রন কি বেশি? এই যে 1 2 3 4 রিপালশন বেশি। তাহলে নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের ইলেকট্রন বের করতে এনার্জি কি লাগার কথা? কম, ড্রপ করবে। এটা বুঝেছেন? এই জিগজ্যাগ লাইনের প্যাটার্নটাই শিখবো আজ। লাস্ট ক্লাসে এক্সপ্লেইন করেছিলাম একটু, এই যে এখানে যেটুকু বুঝাচ্ছি। হ্যাঁ, এরপর অক্সিজেনের পর ড্রপ কেন করলো বুঝছেন? এন্ড অক্সিজেনের পর আসবে ফ্লোরিন। ফ্লোরিন যদি হয় ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p5, শিল্ডিং কি সেম। তাহলে অক্সিজেনের চেয়ে ফ্লোরিনের এনার্জি কি লাগবে? বেশি লাগবে। ইজ ইট ক্লিয়ার? আর ফ্লোরিনের পর আসবে কে? নিয়ন 10 ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6। তাহলে নিয়নেরটা কি লাগবে? আরো বেশি লাগবে। প্যাটার্নটা বুঝছেন? হওয়ার কথা ছিল কেমন? স্ট্রেট লাইন। এটাই ভেবেছিলাম আমরা যে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ করে, অ্যাক্রস দ্য পিরিয়ড ইনক্রিজ করবে। এটাই তো। এখন রেড কালার হতে পারতো যদি কি না থাকতো। ওই কি বোরন আর মাইচিনো। এই যে ড্রপিংটা আছে তোমার কথায় নাও, বেরিলিয়াম আর বোরনের ড্রপিংটা এখন কিভাবে পারছো? হ্যাঁ আপা, এই যে ও বলছে বোরন আর বেরিলিয়ামের কথা। হ্যাঁ, রেড কালার হতে পারতো যদি শেলের ভিতরে কি না থাকতো? সাবশেল। এরকম জিগজ্যাগ লাইন কেন আসে? সাবশেলের জন্য। তো এই জিগজ্যাগ লাইন আসাটা কিসের প্রুফ, কিসের এভিডেন্স? সাবশেল। এভিডেন্স তো সাবশেল বললে এই যে এই জিগজ্যাগ লাইন। এটুক বুঝছেন? এখন এখান থেকে এটুক বুঝছেন? আচ্ছা স্যার, তাহলে পিরিয়ড 3 দেখি এবার একটু। দেখি sir, don't be nuclear charge after shielding, then oxygen. Why we are focusing on repulsion after? তাসনিয়া, এই যে এখানে ইলেকট্রন সেম অরবিটালে, মানে নাইট্রোজেনের স্টেবিলিটি আর অক্সিজেনের স্টেবিলিটি, কার স্টেবিলিটি বেশি? এটা বলেন। তাসনিয়া তাসনিম, নাইট্রোজেন। তো স্টেবিলিটি বেশি হলে ডেফিনেটলি ওর চেয়ে তো অক্সিজেনের এনার্জি কি লাগবে? অক্সিজেনের এনার্জি কি সেম লাগবে না লেস লাগবে? লেস। বাট অক্সিজেনের এটা তো বুঝছেন, হ্যাঁ, নাইট্রোজেনের স্টেবিলিটি বেশি, অক্সিজেনের এনার্জি লাগবে লেস। এন্ড আপনি যেটা আমাদেরকে বললেন, আমি যদি নিউক্লিয়ার চার্জের উপর ফোকাস করি তাহলে অক্সিজেনের এনার্জি কি লাগছে? মোর অর লেস ইফ ইউ ফোকাস অন নিউক্লিয়ার চার্জ। মোর সেন্স তো মেক করে না। দ্যাট মিন্স দ্য রিপালশন ইজ সিগনিফিক্যান্ট। হোপফুলি আপনি অ্যান্সার পেয়েছেন। ওকে,
এবার স্যার আমরা পিরিয়ড 3 দেখি। স্যার পিরিয়ড 3 ও একই রকম না? তাহলে পিরিয়ড 3 এর জন্য এরকম জিগজ্যাগ লাইন পাবো? না পাবো না? পাবো। এখন যেটা বলবো এটা যদি বুঝতে পারেন স্যার, হ্যাঁ? তাহলে আমি মনে করব যে আমরা এটা শিখেছি। আমি এখানে জাস্ট এভাবে করে পয়েন্ট করে দিচ্ছি। হ্যাঁ। নিয়নের পর কি? এই নিয়নের পর আর্গন? আমরা কি এটা এই যে সিরিয়ালি 3 4 5 6 এখানে অ্যাটমিক নাম্বার লিখেছি। তারপর কেন গ্রুপ ওয়াইজ বলবো? এক্স অ্যাক্সিসে কি অ্যাটমিক নাম্বার তো? অ্যাটমিক নাম্বার হলে আমি নিয়নের পর আর্গনে চলে আসবো। 10 এর পর কোথায় আসবো? 11। এখন আমার কোয়েশ্চেন, সোডিয়াম কার মতো হবে? লিথিয়ামের মতো হওয়া উচিত। হ্যাঁ? সোডিয়াম হবে লিথিয়ামের মতো। তাহলে ম্যাগনেসিয়াম কার মতো হবে? বেরিলিয়ামের মতো। তাহলে অ্যালুমিনিয়াম কার মতো? বোরনের মতো। সিলিকন কার্বনের মতো। ফসফরাস নাইট্রোজেনের মতো। সালফার লাইক অক্সিজেন। ক্লোরিন লাইক ক্লোরিন। আর্গন লাইক নিয়ন। তাহলে এবার একটু বলেন পিরিয়ড 3 তে কোন অ্যাটমের আয়নাইজেশন এনার্জি সবচেয়ে হাই? আর্গন। আর কার এনার্জি ফার্স্ট আয়নাইজেশন এনার্জি সবচেয়ে কম? সোডিয়াম। এটা বুঝছেন? তার মানে এরকম জিগজ্যাগ আরেকবার আসবে। সোডিয়ামের পর এই যে নিয়নের পর সোডিয়াম থেকে স্টার্ট হবে। এখন আমাকে বলবেন সোডিয়ামের পজিশন কোথায় হবে? লেভেল। নিয়নের পরেই তো আসবে। এক্স অ্যাক্সিস তো বুঝেছি। আই এম টকিং অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। এক্স্যাক্টলি নাভেদ। এই অ্যান্সারটাই চাচ্ছিলাম। ও একটা অ্যান্সার দিয়েছে। ওর অ্যান্সার অনেকেই বুঝেননি। ও বলেছে আমি বুঝেছি। আপনাদের টাইম দিচ্ছি। আপনারা চিন্তা করে আমাকে একটু বলেন। সোডিয়াম তো 11 এ আসবে। এই যে এটা যদি 10 হয়ে থাকে তাহলে এর পর এটা কি সোডিয়াম 11 না? 11 এই যে শুনে কোথায় দিব ওয়াই অ্যাক্সিসে? কার কার? এক্স্যাক্টলি কার নিচে? বুঝাতে পেরেছি? তাহলে এই যে এখান থেকে এর লেভেলটা আসবে লিথিয়াম। আচ্ছা, লিথিয়ামের জন্য আমি একটা লাইন ড্র করে দিই। এটা যদি লিথিয়াম হয় তাহলে সোডিয়াম এখান থেকে হওয়া উচিত লিথিয়ামের নিচে। তাহলে এই প্যাটার্নটা যখন রিপিট হবে তাহলে বেরিলিয়ামের লেভেলের নিচে কে থাকবে? ম্যাগনেসিয়াম। কাকে? ভেরি গুড। সোডিয়ামের আয়নাইজেশন এনার্জি লিথিয়ামের চেয়ে কি হবে? কি অ্যাক্রস দ্য পিরিয়ড কি হয় এটা তো শিখলাম। ডাউন দ্য গ্রুপ। ডাউন দ্য গ্রুপ কি? ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ করবে। তাহলে ডিক্রিজ যদি করে সোডিয়ামের পজিশন ডেফিনেটলি লিথিয়ামের চেয়ে তো নিচে হওয়া উচিত নাকি লিথিয়ামের উপরে? লিথিয়ামের নিচে। এবার আপনি আমাকে বলুন। ইয়েস। আপনি না আপনি না। ভুলে গিয়েছি নাম। আদিয়া। আরিয়া। ওকে। স্যার এটা কোন এলিমেন্ট? লিথিয়াম। এর অ্যাটমিক নাম্বার কত? 3। আমি কাজ করি। আমি 1 2 ও প্লট করি। হ্যাঁ, কি প্লট করব? 1 and 2। তো 1 and 2 যদি প্লট করি আমি এক্সিসটাকে এক্সটেন্ড। সো এখন আপনি আমাকে বলবেন 3 এর আগে কি আসবে আরিয়া? 3 এর আগে 2 আসবে। 2 এর আগে কি আসবে? 1। আর এখানে আমরা লিখছি ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। তাহলে 3 এর আগে এটা 2 আর তার আগে এটা 1। এবার একটু বলবেন এই 3 এর আগে যে 2, 2 কোন অ্যাটমের অ্যাটমিক নাম্বার? হিলিয়াম। এই হিলিয়ামের লেভেলটা কোথায় হবে? কার উপরে? লিথিয়ামের উপরে। ভেরি গুড। এখানে? এটা লিথিয়াম হলে এখানে লেভেলটা হবে? হ্যাঁ? কার কার? এক্স্যাক্টলি। তাহলে ওই যে এখন ঠিক বলেছো। স্যার হিলিয়াম কেন আমি লিথিয়ামের সাথে কম্পেয়ার করব?
আমি তো হিলিয়ামকে কম্পেয়ার করবো নিয়নের সাথে, বিকজ হিলিয়ামের পজিশন নিয়নের উপরে। তাহলে হিলিয়ামের আয়নাইজেশন এনার্জি ডেফিনেটলি কার? নিয়নের চেয়ে বেশি। তো নিয়ন যদি এই লেভেলে হয়, ইফ দিস ইজ দ্য লেভেল অফ নিয়ন, তাহলে হিলিয়াম ডেফিনেটলি এখানে হবে। কি? হিলিয়াম ডেফিনেটলি কোথায়? এখানে হবে। আর হিলিয়াম যদি এখানে হয়, তাহলে হাইড্রোজেন কোথায় হবে? হিলিয়ামের নিচে। হাইড্রোজেন তো হিলিয়ামের নিচে হবে, বিকজ অ্যাক্রস দ্য পিরিয়ড কি হয়? ইনক্রিজ করে। তো হিলিয়াম যেখানে, হিলিয়ামের চেয়ে তো হাইড্রোজেন বেশি হবে না, কম হবে। আর হাইড্রোজেন যদি কম হয়, হাইড্রোজেন কোথায় হবে? এই যে এখানে দিয়েছি। আর এই হচ্ছে লিথিয়াম, আর এই হচ্ছে এই যে, এটা বুঝছেন প্যাটার্নটা? তাহলে এখান থেকে স্যার এই যে জিগজ্যাগ লাইন এভাবে, পরেরটা কি সেম হবে না? ইজ ইট ক্লিয়ার? তাহলে এখন এটা যদি সোডিয়াম হয়ে থাকে, আই রিপিট, এটা যদি কি হয়ে থাকে? সোডিয়াম। এখন আমাকে বলুন ম্যাগনেসিয়ামের লেভেলটা কোথায় হবে? বেরিলিয়ামের নিচে। এই যে এরকম হবে। মানে আপনারা ড্র করতে পারবেন না? ডেফিনেটলি এখন পারবো। ইজ ইট ক্লিয়ার? বুঝাতে পেরেছি? সো এলিমেন্ট 1 থেকে 20 পর্যন্ত যদি ড্র করতে দেই, পারবো? জিগজ্যাগ লাইনে প্যাটার্নটা সেম। এখন স্যার দুইটা জিনিস মনে রাখতে হয়। এখন এই যে এখান থেকে, তাহলে এই যে এটা যদি হয় হিলিয়াম, ঠিক এরকমই একটা জিগজ্যাগ লাইন এখানে আসবে। আর্গনের পজিশন কোথায় আসবে? কার নিচে? নিয়নের লেভেলের চেয়ে নিচে থাকবে। বুঝেছেন? ওকে ফাইন। তাহলে এই যে আজকে এটাই। আর জি, নোট 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 এই গ্রাফটা ড্র করে দিব। হ্যাঁ জি, ড্র করে ছুটি দিয়ে দিব। ওকে। আর আপনাদেরকে একটু বলে দেই, আপনাদের নেক্সট ক্লাস কবে? মানডে। বাট মানডে কি গভর্নমেন্ট হলিডে, সো মানডে ছুটি থাকবে। এই 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 যে এখান থেকে এগুলো বলেছি। হ্যাঁ আচ্ছা, এখন একটু বলি এই প্যাটার্ন অফ ফার্স্ট, পেজ নাম্বার 21 থেকে। হ্যাঁ, প্যাটার্ন অফ ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অ্যাক্রস পিরিয়ড 2। একটু বুঝেন প্যাটার্ন। স্যার এটা কি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার কথা ছিল না? 1 2 3 4 5 6 7 8 এভাবেই তো আসবে। আগে দেখেন বুঝেন আমি কি মিন করছি এখান থেকে। তাহলে প্যাটার্ন অফ ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অ্যাক্রস পিরিয়ড 2, সবচেয়ে কম আয়নাইজেশন এনার্জি কার? লিথিয়াম। সবচেয়ে বেশি কার? নিয়ন। এটাই তো। প্রবলেম হয়ে যায় কোন জায়গায়? বেরিলিয়াম আর বোরনের মধ্যে প্রবলেম হয়। তাহলে এটা কি 2 3 এরকম হবে? কি হবে? 3 2। বুঝছেন? এরপর প্রবলেম হয় কার কার? না অক্সিজেন আর নাইট্রোজেন। তাহলে 5 6 এরকম হবে? না কি হবে? 6 5। বুঝছেন কেন এভাবে লিখছি? কপি করবেন তো এটা। ডান। স্যার প্যাটার্নটা বুঝছেন? ওকে। এদের কোনোটারই 1s2 লিখিনি। 1s2 লিখতে হবে? তা আপনিও বুঝেন এখন। এই ফুল বানো, বুঝছো এগুলো? দেখেন, why is the first ionization energy of lithium is less than that of beryllium? এটা বোঝানোর জন্য আমি এখানে এই যে লিথিয়াম একটু আগে একটু দেখেন। স্যার এই রিজনস গুলো লাস্ট ক্লাসেও বলেছি। আমি কিন্তু লাস্ট ক্লাসে যা বলেছি এটা আজকে রিপিট করেছি, রাইট? জি। এর রিজন হচ্ছে এটা এতই ইম্পর্টেন্ট, এটা কোনো না কোনো ইয়ারে আসবেই। মানে কোনো না কোনো ইয়ার বলতে, যদি জ্যানে না আসে মেতে আসে, মেতে যদি না আসে অক্টোবরে আসে। হ্যাঁ, একটা ইয়ারে 3টা সেশন তো।
তিনটার মধ্যে ধরে রাখেন প্রবাবিলিটি যে কোনো দুটো সেশন কোয়েশ্চেন আসবেই। আর এমন হতে পারে যে ডেসক্রিপটিভ অ্যান্সার যদি নাও লিখতে দেয়, কি লিখতে দিবে? এমসিকিউ তে থাকে। আর মোস্টলি গ্রাফ থাকে, এরকম জিগজ্যাগ লাইনের ভ্যালু কোথায় হবে আপনাকে প্রেডিক্ট করতে হবে, আপনি কম্পেয়ার করে প্রেডিক্ট করবেন। ইজ ইট ক্লিয়ার? দেখেন এখান থেকে, এই যে why is the first ionization energy of lithium less than that of beryllium? Both lithium and beryllium has same shielding effect. Beryllium has more protons and greater nuclear charge, greater attraction between nucleus and the outermost electron for beryllium, and hence beryllium is smaller in size. So more energy is required to remove the first electron. জি, এই তুমি আমার লেখা দেখেও বুঝতে পারো না এতদিনে কপি করতে হবে কিনা? কোন জায়গায় কোন গ্যাপে লিখেছি? কপি করেন। এই ফারজিন বুঝছো? এটা হয়েছে, ইরেজ করব। এবার স্যার এই বেরিলিয়াম আর বোরনের মধ্যে কারটা বেশি? এই যে দেখেন বেরিলিয়াম, একটু বলি, বেরিলিয়াম 1s 2s, আর বোরন 1s 2s and 2p. Done? Okay. The first electron for beryllium is removed from 2s and the first electron for boron is removed from 2p. 2p is more shielded than 2s and 2p is slightly away from 2s. 2s subshell for beryllium is completely filled and hence stable, whereas 2p subshell of boron is partially filled. So more energy is required to remove the first electron from beryllium. এবার কার্বন এন্ড বেরিলিয়াম কারটা বেশি হবে? কার্বনেরটা বেশি হবে। আমি কিন্তু কার্বনের সাথে বোরনকে কম্পেয়ার করিনি। বোরনের সাথে কার্বন বেশি হবে এটা তো বুঝেছেন। ইভেন বেরিলিয়ামের চেয়েও বেশি। এই যে দেখেন, তাহলে এখান থেকে একটু বলি, হ্যাঁ, এই যে এখানে ইলেকট্রনিক কনফিগারেশন এখানেও লিখতে হবে। আগেরটা কপি করেছিলেন? ইয়েস। তাহলে এখান থেকে কি বেরিলিয়াম আর কার্বন লিখবো। স্যার বেরিলিয়ামের চেয়ে কার্বনের নিউক্লিয়ার চার্জ কি বেশি? হ্যাঁ, নিউক্লিয়ার চার্জ বেশি মানে অ্যাট্রাকশন কত? 1.5 টাইমস বেশি। ওর 4 আর এর 6, বুঝছেন? তো অ্যাডজেসেন্ট হলে কম্পেয়ার করো, এত দূরেরটা কম্পেয়ার করা যাবে না। মানে কি, আমি আবারও একটু পরে বলবো। হ্যাঁ, কি বলেছি? কি হলে অ্যাডজেসেন্ট এদেরকে কম্পেয়ার করেন। বেরিলিয়াম আর বোরন এ দুটোকে কম্পেয়ার করা, বেরিলিয়াম আর কার্বন এদেরকে কম্পেয়ার করা যাবে না। কেন? বিকজ কার্বন আর বেরিলিয়াম এদের মাঝখানে আরেকটা বোরন আছে, তো বোরনের চেয়ে তো কার্বন বেশি হবে, এটা বুঝছেন? অনেকের কনফিউশন থাকে, স্যার বোরনের চেয়ে কার্বনের আয়নাইজেশন এনার্জি বেশি, এটা বুঝেছি, বাট বেরিলিয়ামের চেয়েও কি বেশি হবে? কি বুঝলেন? হ্যাঁ, বেশি হবে। So first ionization energy of carbon is greater than that of beryllium. Carbon has more protons in its nucleus and has greater nuclear charge than beryllium. So greater force of attraction between the nucleus and the outer shell electrons, and hence more energy is required to remove the first electron from carbon. Erase করবো? Similarly, first ionization energy of carbon is greater than boron. First ionization energy of nitrogen is greater than carbon. এটা তো বুঝছেন।
নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কারটা বেশি হবে? কার বেশি হওয়ার কথা ছিল? অক্সিজেনের, বাট অ্যাকচুয়ালি হবে কার? নাইট্রোজেন। এটাই দেখবো আমরা। এই যে আপনি আরেকবার একটু বলবেন, হ্যাঁ? একটু আগে কোয়েশ্চেন করেছিলেন, কি নাম ছিল? আহ, তাসনিয়া, হ্যাঁ, তাসনিয়া তাসনিম। দেখেন তো স্যার, এর কি রিজন আপনি এক্সপ্লেইন করতে পারেন? নিউক্লিয়ার চার্জ ইজ নট এনাফ? নিউক্লিয়ার চার্জ এনাফ না তো? হ্যাঁ, নিউক্লিয়ার চার্জ বলছে অক্সিজেনের আয়নাইজেশন এনার্জি বেশি হবে, বাট শিল্ডিং কোনো কিছুই বলছে না। শিল্ডিং বলছে শিল্ডিং তো সেম। তাহলে নাইট্রোজেনের স্টেবিলিটি বেশি, এটা তো বুঝছেন। হাফ ফিল্ড, পি3 থাকলে হাফ ফিল্ড না? তো নাইট্রোজেন হাফ ফিল্ড, হাফ ফিল্ড মানে কি? বেশি স্টেবল। তাহলে এখন কিভাবে এক্সপ্লেইন করলে আমরা বলবো সিগনিফিকেন্ট কোনটা? রিপালশনটাই সিগনিফিকেন্ট। এই জন্য আমরা অরবিটাল পড়ানোর টাইমে বলেছিলাম, অরবিটালের ভিতরে কি ইলেকট্রন রিপল করে না? করে স্যার, বাট কম, but একটু হলেও করে। ওই রিপালশনটাই এখানে সিগনিফিকেন্ট হয়ে গেল। কার জন্য? অক্সিজেনের জন্য। ইজ ইট ক্লিয়ার? এটা একটু কপি করবেন। হয়েছে? দেখেন, nitrogen has greater value of first ionization energy because electron repulsion in 2p orbital of oxygen is greater. The electron for nitrogen has to be removed from half-filled 2p subshell, which is stable. The electron for oxygen has to be removed from partially filled 2p subshell, which is unstable. So more energy will be required to remove the first electron from nitrogen. Erase করবো। So first ionization energy of oxygen is greater than that of carbon because oxygen has greater nuclear charge than carbon. First ionization energy of fluorine is greater than that of nitrogen. Is it greater than that of nitrogen than that of oxygen because fluorine has greater nuclear charge. And across the period, the element belonging to group 0 has the greatest value of first ionization because it has greatest nuclear charge and completely filled with p subshell, which is stable. Noble gas to p subshell completely. এবার দেখা যাচ্ছে 20 এলিমেন্টস এর জন্য আয়নাইজেশনের গ্রাফটা ড্র করতে হবে। এন্ড এই যে গ্রাফটা ড্র করব, এখানে হাইড্রোজেনকে আমিও কোথায় লিখেছি? 2 আর 3 ইন বিটুইন, তাই না? বুঝেন কেন এইভাবে দিয়েছি? জি। তাহলে এখানে ক্যালসিয়াম পর্যন্ত লিখবো বিকজ এরপর ট্রানজিশন মেটাল শুরু হয়ে যাবে। তাহলে ক্যালসিয়াম পর্যন্ত যদি লিখি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। এটা তো পিরিয়ড 2। ঠিক একই রকম প্যাটার্ন আসবে কি? পিরিয়ড 3, বাট লেভেলটা একটু, মানে একই জিগজ্যাগ লাইন রিপিট হয়, বাট পজিশনটা কি? একটু নিচে। বুঝেছেন? তাহলে এখানে এই যে পটাশিয়াম আর সাথে কে? ক্যালসিয়াম। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখন এখান থেকে একটা গ্রাফ ড্র করতে হবে। এই জন্যই পেন্সিল আনতে বলেছিলাম। এখন আপনাদেরকে গ্রাফ ড্র করতে দিলে পারবেন না? হ্যাঁ, তার মানে এখন কপি করতে প্রবলেম নেই। আরেকবার এক্স অ্যাক্সিসে কি লিখবেন? এক্স অ্যাক্সিস বলে ফার্স্ট আয়নাইজেশন। এক্স অ্যাক্সিসে কি? অ্যাটমিক নাম্বার। আর এখানে লিখবো ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। ইউনিট কি হবে? কিলোজুল
কিলোজুল পার মোল। এটা বুঝছেন? এখন একটু আগে একটু দেখে নেন, তারপর আমি কয়েকটা জিনিস বলে দেই, কিছু কনফিউশন স্টিল আছে। হ্যাঁ, আই রিপিট, কিছু কনফিউশন স্টিল আছে, এই জন্য বলছি আগে একটু দেখে নেন। স্যার, তাহলে সবচেয়ে বেশি আয়নাইজেশন এনার্জি কার হয়? গ্রুপ গ্রুপ জিরোর হয় না? আচ্ছা, একটু বলে দেই। এখন এই যে এখানে একটা পয়েন্ট, হ্যাঁ, আগে দেখে নেন স্যার, আগে দেখে নেন, বুঝছি। প্রশ্ন দিকে ডট দিব? ক্রসই ঠিক আছে জি, এক্সামে ক্রসই দিতে বলে। এখন এখানে একটা কমন কোয়েশ্চেন, হ্যাঁ, ক্লাসে পড়াতে গেলে স্টুডেন্টরা আস্ক করে কি, স্যার হাইড্রোজেনের লেভেল কি এই নাইট্রোজেনের কাছাকাছি হবে? এই একটা কোয়েশ্চেন আমরা যেটা ফেস করি, বলেন তো। কি? তো আমরা তখন স্টুডেন্টদেরকে অ্যান্সার দেই, মানে আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি, আমি তখন স্টুডেন্টদেরকে, হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, এই এত বুদ্ধি খাটালে হবে না। আমরা বলেছি দুটা অ্যাটম কখন কম্পেয়ার করব, এইদার তাদের পিরিয়ড নাম্বার সেম অর গ্রুপ নাম্বার সেম। হাইড্রোজেন আর নাইট্রোজেনে কি সেম? কেন কম্পেয়ার করবেন? এখন আমি যদি বলি স্যার নাইট্রোজেন আর অ্যালুমিনিয়ামের কি হবে? নাইট্রোজেন এলিমেন্ট ডু দে বিলং টু দ্য সেম পিরিয়ড? নাইট্রোজেন আর অ্যালুমিনিয়াম, হ্যাঁ, এটা কি সেম পিরিয়ডে? না, গ্রুপ নাম্বার সেম। কেন কম্পেয়ার করবেন? কি বলেছি বুঝছেন? এই কম্পারিজনই তো ঠিক না। মানে কম্পেয়ার করার জন্য কিছু তো মিনিমাম ঠিক থাকতে হবে, তো ওদের মধ্যে কোনো রিলেশনই নেই, আমরা শুধু শুধু কম্পেয়ার করব না। কি বলেছি বুঝছেন? এই জন্য বললাম দুটো অ্যাডজাসেন্ট হলে কম্পেয়ার করবেন, অ্যাডজাসেন্ট না হলে কম্পেয়ার করার দরকার নেই। এটুকু বুঝছেন? ওকে, দেখেন একটা কোয়েশ্চেন করেছে, এই যে আপনার কোয়েশ্চেন হচ্ছে এটা নিয়ে, হিলিয়াম যে উপরে হবে টপে, সব জায়গায় একটা পিরিয়ডে টপে কে থাকবে? নোবেল গ্যাস। এটা দেখেই আমরা বের করি, এটা দেখেই আমরা বাদবাকি বের করি। এখন হাইড্রোজেন কোথায় থাকবে বলেন? ডেফিনেটলি হিলিয়ামের কি, হিলিয়ামের নিচে যে কোনো জায়গায় দেন, ইট উইল নট বি আ প্রবলেম। একদম নিচে মানে কার নিচে দিয়ে দিবেন? ভেরি গুড, হাইড্রোজেন লিথিয়ামের নিচে তো নামবে না। লিথিয়াম কি 2s1, আর হাইড্রোজেন কি? হাইড্রোজেন লিথিয়ামের অ্যাবভ হবে, আর কি হিলিয়ামের নিচে হবে। এই যে দেখেন লিথিয়ামের উপরে হিলিয়ামের নিচে,
লিথিয়াম থেকে হিলিয়ামের যে ড্রপ মাঝামাঝি যে কোনো এক জায়গায় দিবেন। ইজ ইট ক্লিয়ার? নেন। ক্রস আর দিলাম না কেন? ক্রস দিয়ে ভ্যালু গুলো ডিফারেন্সিয়েট করা ডিফিকাল্ট ছিল। এই এটা যদি ক্রস দেই তাহলে আপনি এ দুটো নিয়ে কনফিউজ হয়ে যাবেন। এই না চলে আসবে। এখন একটু হ্যাঁ, এই যদি হয় একটু, এখন একটু লিখি হ্যাঁ স্যার, একটু পরে কপি করেন। দেখেন এটা কি? হাইড্রোজেন। এটা কি? হিলিয়াম। এটা লিথিয়াম। এটা বোরন। বাসা থেকে গ্লুকোজ একটু পানিতে গুলা আনবা আফরিনাদার। এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এন্ড অ্যালুমিনিয়ামকে কার সাথে কম্পেয়ার করতে পারি? অ্যালুমিনিয়ামকে পিরিয়ড 3 তে কম্পেয়ার করতে পারি, আর না হলে বোরনের সাথে কম্পেয়ার করেন। দেখেন তো স্যার, এখানে বোরনের লেভেল কোথায় আর অ্যালুমিনিয়ামের লেভেল কোথায়? কোনটা অ্যাবাভ? বুঝাতে পেরেছি? তাহলে অ্যালুমিনিয়াম এটা কি? সিলিকন। এটা ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এটাকে পটাশিয়াম। তারপর কি? তাহলে ক্যালসিয়াম। এখন ক্যালসিয়ামকে কম্পেয়ার করব কার সাথে? হ্যাঁ, ক্যালসিয়ামকে কম্পেয়ার করবেন বেরিলিয়াম দেখেন, ম্যাগনেসিয়াম দেখেন, আর ক্যালসিয়াম দেখেন। বুঝেন কিছু? এখন স্যার আরেকটু হ্যাঁ, একটু পরে কপি করতে বলেছি, আগে বুঝে নেন পুরাটা। হ্যাঁ, এটা কোন পিরিয়ড? এটা কোন পিরিয়ড? এটা কোন পিরিয়ড? এখান থেকে কি? তো পিরিয়ড 2 থেকে 3 তে আসলে কি ড্রপ করে? নতুন একটা সেল শুরু হচ্ছে, এই জন্য ড্রপ করছে। পিরিয়ড 1 থেকে 2 তে আসতেও কি ড্রপ করে? নতুন একটা সেল শুরু হয়, এনার্জি কম লাগতে শুরু। এরপর নিউক্লিয়ার চার্জ বাড়তে থাকে দেখে আবার জিগজ্যাগ লাইনটা উপরে ইনক্রিজ করে। এটুকু বুঝছেন? এই যে লার্জ ড্রপ, এই ড্রপটা কি লার্জ অর স্মল? এই যে বেরিলিয়াম আর বোরনের, নাইট্রোজেন আর অক্সিজেনের ড্রপিংটা কি? স্মল। বাট হিলিয়াম থেকে লিথিয়ামের ড্রপিংটা লার্জ ড্রপ অর লার্জ জাম্প কি রিপ্রেজেন্ট করে? চেঞ্জ ইন শেল। আর স্মল জাম্প কি রিপ্রেজেন্ট করে? চেঞ্জ ইন সাব শেল। চেঞ্জ ইন হোয়াট? তার মানেই তো সাব শেল আছে। কি? ইজ ইট ক্লিয়ার? তাহলে স্যার এর সাথে আমি ইনক্লুড করে ইলেকট্রনিক কনফিগারেশনও লিখে দেবো। কপি করে নেন, আমি ইলেকট্রনিক কনফিগারেশন।
এখন তো বুঝছেন কেন ড্রপিং গুলো হয় আর কেন চেঞ্জেস গুলো হয়। তাও নিজে না আরেকজনের জন্য তুলে দিচ্ছে ছবি। কার ফোন? ফোন কার? তো তুমি কেন ওকে দিচ্ছ? না না না, আমার ক্লাসে বাবা কেউ কাউকে কোনো কিছু দিতে পারেন না, এটা আগেও বলেছি না। সব কোয়েশ্চেন পেপারের উপর লেখা থাকে যে এক্সামের টাইমে আর অন্য টাইমে আপনি আপনার জিনিসগুলো কাউকে দিবেন। যে স্টুডেন্ট পেন পেন্সিল আনতে মনে থাকে না, ওর তো লেখাপড়াও মনে থাকে। পরে ঝামেলা করছে না, আমি তো জানি। এই তো কি বলেছি বুঝছো, অভ্যাস খারাপ হয়ে যায়, ভাবে যে আমি তো ক্লাসে এক্সাম দিচ্ছি এরকম। বলে এই পেন আছে, পেন্সিল আছে, ক্যালকুলেটর, পরে নাম লিখে যায় রিপোর্ট করে দেয়। কিচ্ছু বলে না, ইনভিজিলেটর কোনো সাউন্ড করতে পারবে না, ও জাস্ট খালি এসে ইনভিজিলেট জাদু করে। এই এটা হয়েছে, ইরেজ করব। এখন শুনেন, এই যে আর দুটো সেন্টেন্স এখান থেকে বলবো, এই অলরেডি নোটে আছে। ও সরি 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 সরি, এক্স এক্সিস তো লেভেল করি। লা, এটা যদি এক্সাম হতো আমি তো 1 মার্ক কম পেতাম। হ্যাঁ, থ্যাংক গড, এক্সাম হলে তো আমাকে 1 মার্ক কম দিবে। এই ইলেকট্রনিক কনফিগারেশন লেভেল বুঝেছেন, 3s 4s এগুলো ইরেজ করব। এই এটা হয়েছে, জারিফ, আমরা কি জারিফ না জাফর? জারিফ। আর এটাই তো বলেছি, ইরেজ করব। দেখেন, এই যে এখান থেকে, so large jump in first ionization energy indicates change in shell number or period number. Small jumps in ionization energy are due to change in subshell. There is a small jump between group 2 and group 3, between beryllium and boron, and between magnesium and aluminium due to change in subshell. Kiki S and P. Another small jump is observed between group 5 and group 6, between nitrogen and oxygen, and between phosphorus and sulfur, which is due to half filled and partially filled p orbital, P3 and P. এটুকু বুঝছেন? আচ্ছা, এখন এখান থেকে আমাকে আপনি বলবেন আবরার, একটু দাঁড়াবেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি? লার্জ জাম্প? না। এই সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জির সাথে লার্জ জাম্প স্মল জাম্পের কোনো রিলেশন আছে? না। তুমি নেক্সট ক্লাস থেকে সামনে বসবা, পিছনে বসা যাবে না, এভাবে করে এভাবে লুকায় লুকায় থাকো, আমি দেখিও না, কোয়েশ্চেনও আস্ক করতে পারি না। বসেন। এই যে সাজিদ, হ্যাঁ, সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি কি হয়েছে ওর? তাও সে কনফিউজ, বলছে হয়তো বুঝছি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সাথে তোমার বাসাই তো থাকে, খুব ফ্যামিলিয়ার লাগতেছে। এই যে সাকসেসিভলি তোমার ব্রেইন যে মেমোরি লস করছে, এখন তো বুঝেছো সাকসেসিভ মানে কি। এই সাকসেসিভ মানে কি? কি সব ইলেকট্রন বের করব একবারেই, 1 বাই 1, এই তো। তার মানে ওই যে অ্যালুমিনিয়ামের মনে আছে 1 2 3 4 এই যে ইলেকট্রন বের করেছি,
সো অ্যালুমিনিয়ামের কয়টা ইলেকট্রনস ইন টোটাল 13। আমরা অ্যালুমিনিয়ামের এই 13 ইলেকট্রনস বের করব 1 1 1 একটা একটা করে। তাহলে এই প্রসেসকে বলছি সাকসেসিভ আয়োনাইজেশন। তো অ্যালুমিনিয়াম সাকসেসিভলি আয়নাইজ হবে, তার মানে অ্যালুমিনিয়ামের 13 ইলেকট্রনসই বের করব 1 1 1 1 1 করে। সবচেয়ে বেশি এনার্জি লাগবে অ্যালুমিনিয়ামের কোন ইলেকট্রন বের করতে? কোনটা? ফার্স্ট এরটা? উল্টাটা তো হবে, উল্টা হবে। হ্যাঁ, সো অ্যালুমিনিয়ামের কোন ইলেকট্রন বের করতে সবচেয়ে এনার্জি বেশি লাগবে? Electron number 13, or you can say the last electron, which is in the innermost shell. একটা একটা করে বের করে ফেলবে, তার মানে সবচেয়ে বেশি এনার্জি লাগবে অ্যালুমিনিয়ামকে কি প্লাস থেকে কি প্লাস করতে? 2 প্লাস থেকে 3 প্লাস করতে? এই সামিন বলো, সবচেয়ে বেশি এনার্জি লাগবে অ্যালুমিনিয়ামের কোন চার্জ থেকে কোনটাতে করতে? না, 12 প্লাস থেকে 13 প্লাস করতে। বুঝেছেন? সো অ্যালুমিনিয়াম দেখেন এখান থেকে যে successive ionization is from successive ionization energy values of an atom we can get the evidence for shell. আমরা এর আগে কি সাবশেলের এভিডেন্স দেখেছি, ওটা আয়নাইজেশন এনার্জি দিয়ে। এই যে অ্যালুমিনিয়ামের ফার্স্ট ইলেকট্রন বের করবেন, এই ফার্স্ট ইলেকট্রন মানে কোন ইলেকট্রন? 3p। সেকেন্ড ইলেকট্রন মানে কোন ইলেকট্রন? 3s। থার্ড ইলেকট্রন মানে কোন ইলেকট্রন? 3s। ফোর্থ ইলেকট্রন মানে কোন ইলেকট্রন? 2p। এইভাবে অ্যালুমিনিয়ামের একটা 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 করে ইলেকট্রন বের করতে থাকবো আপ টু লাস্ট 1s1 এর ইলেকট্রন বের হবে, লাস্ট ইলেকট্রনটা 1s। তাহলে অ্যালুমিনিয়ামের ফার্স্ট, এই যে দেখেন ইলেকট্রন কোন জায়গা থেকে রিমুভ হবে সবই তো লিখে দিচ্ছি। এখন এখান থেকে আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক থাকবে একটা। কি হোমওয়ার্ক শুনেন একটু বলি। জামিন, আপনার গ্রাফ আমি নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? একটু বলে দেই। এই যে আয়নাইজেশন এনার্জি কোন এক্সিসে? y axis। x axis এ নাম্বার অফ ইলেকট্রন, মানে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এভাবে করে লাস্ট ইলেকট্রন নাম্বার কত? 13। এটা একটু প্লট করে আনবেন, ঠিক আছে? এটা প্লট না করতে যে প্রবলেম ফেস করবেন, তা আমি এখন বললেও ফিল করবেন। জাস্ট প্লট করবেন, গ্রাফ আপনি প্লট করে আনেন না তাইলে আমি খুশি, গ্রাফ ড্র করতে হবে না, খালি ভ্যালু প্লট করে আনেন, ঠিক আছে? এই স্যার কি বলেছি, এনার্জি কোন এক্সিসে? y। আর নাম্বার অফ ইলেকট্রন কোন এক্সিসে? তাহলে অ্যালুমিনিয়ামের ফার্স্ট ইলেকট্রন মানে কি? এই যে নাম্বার অফ ইলেকট্রন, আয়নাইজেশন এনার্জি। তো ফার্স্ট ইলেকট্রন বের করতে এনার্জি লাগবে কত? 500। আর লাস্ট নাম্বার 13th ইলেকট্রন বের করতে এনার্জি লাগবে কত? 222,000। একটু প্লট, আমি জানি না কি করবেন, আই ডোন্ট নো। কি এটাই তো শিখাবো যে আসলে কিভাবে প্লট করতে হয়। ইজ ইট ক্লিয়ার? আর একটু বলে দেই, আপনাদের মানডেতে কি ছুটি? মনে থাকবে? ওকে ফাইন, ওয়েডনেসডের জন্য। আর হোপফুলি Recording stopped. এটা কিভাবে প্লট করে আনবেন, ইটস আপ টু ইউ। রাহিব বুঝেছো? ওকে, আল্লাহ হাফেজ।